শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ধন্যবাদ। শুভ সকাল সকল দর্শকদের। চলেন শুরুতেই দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যে খবরগুলো হয়েছে। আমার হাতে প্রথমেই দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে মনির থেকে গোল্ডেন মনির, র্যাবের অভিযান। রাজধানীর মেরুল বাড্ডায় মনির হোসেনের বাড়িতে র্যাবের 12.5 ঘন্টার অভিযান, অস্ত্র, মদ, স্বর্ণ ও টাকা জব্দ। লাগেজ পার্টি ও স্বর্ণের চোরাচালানে জড়িত ছিলেন, পরে যুক্ত হন রাজুকের প্লট জালিয়াতিতে। নামে বেনামে 2 শতাধিক প্লট, 1000 কোটি টাকার সম্পদ, চড়তেন আওয়ামী লীগের সাংসদের গাড়িতে। শুনবো নিশ্চয়ই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত। এর নিচে দেখছি গ্যাসপ্রমে বাড়তি ব্যয় 132 কোটি টাকা, ভোলায় 3 কূপ খনন। রাশিয়ার গ্যাসপ্রমকে যে কোম্পানিকে দিয়ে ঠিকায় কাজ করায় তারাই 24% কম ব্যয়ে কূপ খননের প্রস্তাব দিয়েছে। এখানে একটি হিসাব দেওয়া হয়েছে। ভোলায় গ্যাসপ্রম 3 কূপ খনন যদি করতো তাহলে আরো কম হতো। এখানে বলা হচ্ছে যে গ্যাসপ্রম করলে খরচ হবে 540 কোটি টাকা, এরিয়াল করলে 408 কোটি আর বাপেক্স করলে 240 কোটি। কি হচ্ছে সেই বিষয়টিও নজরে রাখার মতো। এছাড়া দেখছি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সশস্ত্র বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 দশকে সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখাকে আধুনিক সমরাস্ত্র ও উপকরণ দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ভাষণে এই কথাগুলো বলছিলেন। দৈনিক সমকাল প্রধান শিরোনাম করেছে সরকারের গলার কাটা অপরিকল্পিত বিদ্যুৎ, 13 বছরে শুধু ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্চা 64,000 কোটি টাকা। এছাড়া ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের প্রতিবেদন, বছরে 6,000 কোটি টাকার কর হারাচ্ছে বাংলাদেশ। বহুজাতিক কোম্পানি এবং ব্যক্তির ফাঁকি, বহুজাতিক কোম্পানি ফাঁকি দিচ্ছে 5,730 কোটি টাকা আর ব্যক্তি 250 কোটি টাকার কর ফাঁকি দিচ্ছে। পেছনের পাতার একটি শিরোনাম দেখছি প্রকল্প শেষ হতে 8 দিন বাকি, শুরুই হয়নি কাজ। ময়মনসিংহের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির এই বেহাল দশা নিয়ে প্রতিবেদনটি করা হয়েছে। ইত্তেফাক প্রধান শিরোনাম করেছে বারবার কেন বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন। আসলেই সম্প্রতি আমরা অনেকগুলো এরকম ঘটনা দেখলাম। সিলেট, তার আগে ছিল ময়মনসিংহেও। সুযোগ পেলে আমরা আলোচনা করব। এছাড়া সেই শিরোনামটি বিক্রয়কর্মী থেকে 1000 কোটি টাকার মালিক গোল্ডেন মনির, পিস্তল, 600 ভরি স্বর্ণালংকার, নগদ 1 কোটি 9 লাখ টাকা সহ গ্রেপ্তার। এছাড়া একটি প্রতিবেদন দেখছি বাসে আগুনের পরিকল্পনা হয় বনানীর এক বাসায়, কে কোথায় হামলা করবে সেটিও নির্ধারণ করে দেওয়া হয়, একজনের আদালতে স্বীকারোক্তি। যুগান্তর শিরোনাম করেছে গোল্ডেন মনির গ্রেপ্তার, 600 ভরি স্বর্ণ উদ্ধার, জাল সিলে দখল 200 প্লট, 1 কোটি 9 লাখ টাকা, 10 দেশের মুদ্রা, অবৈধ অস্ত্র, বিলাসবহুল গাড়ি ও মাদকদ্রব্য জব্দ। এছাড়া অনলাইন ক্যাসিনো সম্রাটের অপকর্ম নিয়ে দুদকের প্রতিবেদন, 61 কোটি টাকা পাচার। চুরির অপরাধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিলেন, তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে MLAR পাঠানো হয়। পেছনের পাতায় দেখছি করোনা মহামারী পরিস্থিতি, বৈদেশিক অর্থ কাটছাটের প্রক্রিয়া শুরু। এছাড়া প্রধানমন্ত্রীর সেলাইয়ের ছবি ফেসবুকে ভাইরাল। গতকাল থেকে 2টি ছবি আমরা দেখছি। 2টি ছবি, একটি মাছ মারার ছবি আর একটি সেলাই করছেন। কালের কণ্ঠ শিরোনাম করেছে ছবিটি দিয়ে, বলা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ। তিনি অবসরে রান্না করেন, মাছ ধরেন, সেলাই মেশিন চালান। ছবিটি গতকাল ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করে এমনটাই লিখেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। পরে এটি আওয়ামী লীগের পেজে দেওয়া। হ্যাঁ, এবং গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে যাকে বলে ভাইরাল সেভাবে আমরা দেখেছি। করোনা ভাইরাস নিয়ে একটি প্রতিবেদন দেখছি, আগামী সপ্তাহে চালু হতে পারে অ্যান্টিজেন টেস্ট, আরও 28 জনের মৃত্যু। এছাড়া সার্ভার ত্রুটিতে বন্ধ অনেক বেসরকারি ওয়েবসাইট, অনেক সরকারি ওয়েবসাইট। ব্যাংকে সাইবার হামলা চালাতে পারে বিগল বয়েজ, অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা জারি। এই বিগল বয়েজই কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সাথে জড়িত ছিল। আবারও একটি সাইবার হামলার হুমকি দেখা যাচ্ছে। দেশ রূপান্তর প্রধান শিরোনাম গোল্ডেন মনিরের কবজায় রাজুক গণপূর্ত, সেলসম্যান থেকে 1000 কোটি টাকার মালিক। বাড্ডা, বাড়িধারা, গুলশান, উত্তরা ও পূর্বাঞ্চলে কমপক্ষে 300 প্লট। বিএনপি নেতা কাইয়ুম কমিশনারের হাত ধরে উত্থান। অস্ত্র মাদক সহ মনির গ্রেপ্তার, বাসায় 600 ভরি সোনা।
নিচে দেখছি ভেঙে ফেলতে হবে খুলনার ময়ূর নদের উপর সেতু, সহজের ভুলের খেসারত 7 কোটি টাকা। নদীর পানি থেকে মাত্র 3 ফুট উচ্চতায় সেতুর গার্ডার নির্মাণ, কোনো রকম নৌযানি চলাচল করতে পারবে না। নিচে দেখছি শেষ রক্ষা হলো না ট্রাম্পের মিশিগানও বাইডেনের, এরকম একটি শিরোনাম করেছে। ট্রাম্পের মানে পরাজয় শেষ হচ্ছে না। একে একে তার কি বলবো, তার কফিনে পেরকগুলো আসলে বিচ্ছে এখন দেখা যাচ্ছে। দ্য রিয়েলিস্টের প্রধান শিরোনাম করেছে হিস্ট্রি ইরেজড, ওল্ড ঢাকা's heritage site and antiquities demolished on Haji Selim's watch or through his active participations. ছবিটি দেওয়া হয়েছে দি সেঞ্চুরি ওল্ড বিল্ডিং, এটাকে বলা হতো জাহাজ বাড়ি, সেই নামে পরিচিত ছিল। আচ্ছা, আরেকটি শিরোনাম দেখছি গভর্নমেন্ট অ্যালার্টস ব্যাংক অ্যাবাউট সাইবার অ্যাটাক, ইনস্ট্রাক্টস দেম টু টেক নেসেসারি মেজার্স। বিভিন্ন রকমের শিরোনাম দেখছিলাম, তার মধ্যে আলোচিত যে বিষয়টি সেটি হচ্ছে যে গোল্ডেন মনির আরেক চরিত্রকে আমরা কালকে সামনে আসতে দেখলাম, যার 200 থেকে 300 প্লট রয়েছে রাজুকের, যার বাসায় 3 কোটি টাকা দামের দুটি গাড়ি, আরও গাড়ি রয়েছে তার শোরুমে, হুন্ডি, চোরাচালানি, নানা রকমের কর ফাঁকি, নানা রকমের অভিযোগ তার বিরুদ্ধে। এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে অপকর্মগুলো সে দিনের পর দিন ধরে করে এসেছে, বলা হচ্ছে 90 দশকে সে ছিল একটি কাপড়ের দোকানের কর্মচারী, সেখান থেকে এখন সে 1000 কোটি টাকার মালিক এবং পুরোটাই অবৈধ পথে। এর সাথে নিশ্চয়ই প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজশ ছিল। যেখানে কাজ করতেন সেখান থেকেও বিতাড়িত হয়েছিলেন এই কাপড়ের দোকান থেকে। তারপর উনি লাগেজ পার্টি হিসেবে পরিচিত হন এবং সেই থেকেই গোল্ডেন মনির নামে পরিচিত। এই যে গোল্ডেন মনির নামটি কালকে কিন্তু এটা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু দেওয়া হয়নি। তার মানে তার সমাজে তার একটা পরিচিতি ছিল, বা সে যে জগতে বিচরণ করতো সেখানে কিন্তু তার একটি পরিচিতি ছিল। আমাদের গোয়েন্দা সংস্থা হয়তো একটু পরে খবর পেয়েছে এবং সর্বশেষ হয়তো তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কিন্তু আমি রুমের একটা কথা বলতে চাই যে রাজুকের যে কথাটি বলা হচ্ছে যে 200 প্লটের সে নামে বেনামে, তাহলে রাজুকের কারা কারা তার সাথে সহযোগিতা করেছে, এমনকি রাজুক ভবনের ভিতরে তার নাকি একটি মানে তার একটি কক্ষ ছিল, সেখানে সে তার একটি প্রতিষ্ঠান চালাতো, এরকম অভিযোগ। তো কিভাবে সম্ভব হয়েছে? এটা যদি বাড়তিও হয়ে থাকে, যদি সত্যি সত্যি 200 প্লটের জায়গায় 100 প্লটও থাকে বা 50টি প্লটও থাকে রাজুকের মালিকাধীন প্লটের মধ্যে তার নিয়ন্ত্রণ, তাহলে কিন্তু রাজুকের কর্মকর্তাদের কিন্তু জবাবদিহিতার মধ্যে আনতে হবে। আমরা অনেক সময় দেখি যে গ্রেপ্তার হওয়ার পর অনেক কেচ্ছা কাহিনী বের হয়, আমরা গণমাধ্যমে কিছুটা খুঁচিয়ে বের করি, কিছুটা যারা এই তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন গোয়েন্দা বাহিনীর সদস্যরা বা যারা র্যাব যারা গ্রেপ্তার করেছেন তারাও অনেক তথ্য আমাদেরকে সাহায্য করেন বা শেয়ার করেন, কিন্তু এর বাইরেও অনেক কিছু থেকে যায়। এই যে কথা হচ্ছে যে উনি 2জন সংসদ সদস্যের গাড়ি ব্যবহার করতেন, এই তথ্যটি কি আসতো? যদি এই তথ্যটি ঠিক থাকে তাহলে এই 2জন সংসদ সদস্যদের সাথে কি তার কোন রকম যোগসাজশ, আর্থিক লেনদেন, ব্যবসায়িক অংশীদারিত্ব এই সমস্ত ছিল কিনা, এগুলো কিন্তু দেখতে হবে। একজন জাতীয় পার্টি, একজন আওয়ামী লীগের, আমরা সুনির্দিষ্ট করে নামটা হয়তো জানতে পারছি না বা বলা হচ্ছে না, কিন্তু এগুলো কিন্তু তদন্তে কিন্তু আসতে হবে। এবং উনি কিভাবে কোন কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় বিমানবন্দরে এরকম একটি নেটওয়ার্ক গড়ে তুললেন এবং একই সঙ্গে রাজুকে গড়ে তুললেন, এগুলো কিন্তু খুব দেখতে হবে। 6 তলা বিল্ডিং করেছেন ঢাকা শহরে, উনি আরো কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। কোনো ব্যবসায় কিন্তু সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় বা যদি বিমানবন্দরে এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত থাকেন, বিমানবন্দরে অনেক সংস্থা কাজ করেন, তাদের সকলের চোখকে ফাঁকি দিয়েছেন। উনি কি এতটাই বুদ্ধিমান? আমরা যদি খুব সাফল্যের গল্প হিসেবে দেখতাম উল্টো দিকে, যদি গোয়েন্দা বিভাগ, র্যাব তাকে যদি গ্রেপ্তার না করতো, যদি কোনো সাংবাদিক আমরা যদি অন্যভাবে খবর পেতাম, তাহলে তো এটা সাফল্যের কাহিনী হিসেবে প্রচারিত হতো যে একজন বিক্রয় কর্মী কিভাবে ধীরে ধীরে একজন বড় ব্যবসায়ী হয়ে উঠলেন বা এত টাকার মালিক হলেন। দেখেন, উনি কোনো ফর্মাল ব্যবসায় আসেননি। ফর্মাল ব্যবসায় আসলে হয়তো তার এই কুকর্মগুলো ঢাকা পড়ে যেত। উনি যদি একটি আনুষ্ঠানিকভাবে কোনো রিয়েল এস্টেটে যুক্ত হতেন, আনুষ্ঠানিকভাবে অন্য কোনো একটি শিল্প কারখানা গড়ে তুলতেন, তাহলে কিন্তু হয়তো অন্যরকম হতে পারত। কিন্তু দেখেন, সমাজে এইরকম মানুষের সংখ্যা কিন্তু কম নয়। আমাদের ইদানিং আমরা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দিতে যে তারা অনেকগুলো ঘটনা উদ্ঘাটন করেছেন। তবে এইরকম ব্যক্তি এবং দুর্নীতির মাধ্যমে অর্থ জোগাড় করা এবং অর্থ পাচারের ব্যাপারে আপনি আরো কয়েকটি শিরোনাম পড়লেন যে 600 কোটি টাকা বাইরে পাচার হয়েছে। আমি আজকে অন্য পত্রিকা দেখছিলাম যে সেখানেও আমরা দেখছি যে টাকা বাইরে পাচার করার একটা বড় ধরনের প্রবণতা কিন্তু আমরা
গত কিছুদিন যাবত দেখছি। গত কয়েকদিন আগে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকারি কর্মকর্তারাও টাকা পাঠানোর ক্ষেত্রে এবং তাদের নামটি বেশি, ওনার যে কি বলবো যে তথ্য উনি পেয়েছেন 28টি প্লটের, তার মধ্যে সরকারি কর্মকর্তারা বেশি ছিলেন। তো এই যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিষয়টি আসছে এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রশাসনের যোগসাজশ ছাড়া এই অপরাধীরা করতে পারে না। কিন্তু যেটি দেখি যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম দেখি না। আমরা দেখি কি অভিযোগ উঠলে বদলি করে দেওয়া হয়, সাময়িক বরখাস্ত, ওএসডি এবং যুগান্তর আজকে যেটি করেছে নতুন করে বিধি করা হয়েছে যে পূর্ব অনুমতি নিয়ে কাউকে গ্রেফতার করা যাবে। হ্যাঁ, এবং এবং সরকারি কর্মকর্তাদের নানা রকম। জি, আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলতে চাই। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছিল মেহেরপুরে। সেখানে সমাজ সেবা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। সেটি তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন আমাদের ডিবিসি নিউজের রিপোর্টার আবুদর করণ এবং তার সঙ্গে তার একজন ক্যামেরা পার্সন ছিলেন। তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং গায়ে হাত তোলা দেওয়া হয়েছে। তখন থানা বলছে যে জিডি নেবে, মামলা নেবে না। আমি নিজে পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, সরকারি কর্মকর্তার জন্য তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না। উনি ফিজিক্যালি অ্যাসাল্ট করেছেন একজন টেলিভিশনের একটি ক্যামেরার মানুষকে, তারপরেও তারা মামলা নিতে গড়িমসি করেছে। এবং আমি আপনি যে কথাটি বললেন, এই মামলা হওয়ার পরও ওখানে স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ করেছেন, আমরা ঢাকা থেকে যোগাযোগ করেছি, তারপর কিন্তু ওই সমাজসেবা কর্মকর্তাকে পাশের জেলায় বদলি করে দেওয়া হয়েছে। তার কিন্তু ব্যবস্থাটা সেভাবে নেওয়া হলো না এবং মামলা নিতেও কিন্তু গড়িমসি করা হয়েছে। এই যে সরকারি কর্মকর্তা, আমরা রাজনীতিবিদদের বিরুদ্ধে অনেক বলি, হ্যাঁ রাজনীতিবিদরাই হয়তো মূলত তারা যেহেতু নীতি নির্ধারণ থাকেন বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে থাকেন, তাদের বিরুদ্ধে আমরাও কিন্তু সোচ্চার হই। কিন্তু এই যে সরকারি কর্মকর্তা বা যারা এই সমস্ত প্রোটেকশন নিয়ে আছে, এই যে আপনি বলছেন যে এত প্লট 200 প্লট যদি আমাদের 20টি প্লটও হয়, 20টি প্লট যদি রাজুকের প্লট হয়, কোনো রাজুকের প্লট তো কোনো মানুষ যে গিয়ে দখল করতে পারবেন না, কোনো ব্যক্তি বেসরকারি মানুষ তো দখল করতে পারবেন না যদি রাজুকের লোকজন এই যোগ সাজস্য না থাকে। আমরা কি র্যাবকে অনুরোধ করব, আমরা কি এই যে গোয়েন্দা সংস্থা এই তথ্যগুলো সংগ্রহ করে র্যাবকে দিয়েছে বা র্যাবের গোয়েন্দা ইউনিট যদি কাজ করে থাকে, তাহলে তারা ওই রাজুক কর্মকর্তাদেরকেও কিন্তু বিরুদ্ধে কিন্তু তদন্ত করা উচিত এবং তাদেরকে কিন্তু সামনে আনা উচিত। আপনি জানেন যে কিছুদিন আগে একটি পত্রিকায় সংবাদ হয়েছিল, আমি জানি না আপনার চোখে পড়েছেন কিনা, রাজুকের চেয়ারম্যান একই বোর্ড মিটিং এ অন্য একটি প্লট বাতিল করে উনি নিজের নামে সেই প্লটটি নিয়েছেন। কিন্তু ওই মিটিং এ আরো কয়েকজন সরকারি কর্মকর্তা আবেদন ছিল, তখন বলা হয়েছে যে কোনো প্লট খালি নাই পূর্বাচলে। এই ঘটনাও কিন্তু আমরা দেখলাম। রাজুকের সম্পর্কে অনেক কথাবার্তা ছিল, কিছুটা কাজকর্ম হয়েছিল রাজুকের, কিন্তু আমরা দেখছি যে সর্বশেষ রাজুকের বিরুদ্ধে কিন্তু এই তথ্যগুলো আসছে। আমরা মনে করি রাজুকেও কিন্তু একটি চিরুনি অভিযান চালানো উচিত এবং অনেক রকমের অভিযোগ। জি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আরও শুনবো, অনেকগুলো শিরোনাম রয়েছে। তার আগে আমি একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ফিরবো খুব অল্প সময় পরে, আশা করি সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। নিটল টাটা আজ পত্রিকায় সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। আমরা গতকালকে যে কথাটি বলছিলাম, গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম সব জায়গায় দুটি ছবি রীতিমতো ভাইরাল হয়েছে। প্রধানমন্ত্রীর অতি সাধারণ জীবনযাপনের দুটি ছবি, একটিতে তিনি মাছ ধরে আছেন এবং আরেকটিতে তিনি সেলাই করছেন। এবং যেটি আমরা জানি যে উনি খুব স্বাভাবিক সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন এবং উনি অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সোচ্চার সবসময়। উনি হুঁশিয়ার করেন যে দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অনিয়ম অপকর্মে জড়িয়ে না যান। কিন্তু তারপরেও তিনি এরকম সরকার প্রধান হয়ে যেভাবে উনি সাধারণ জীবনযাপন করেন, তার নেতাকর্মী কিংবা যারা এরকম ক্ষমতার অপব্যবহার করে তাদের কাছে এই হুঁশিয়ারি বার্তা সেভাবে পৌঁছায় না কেন, কি মনে করেন? উনি চেষ্টা করছেন। আপনি জানবেন যে 2018 সালের যে নির্বাচন ইশতেহার ছিল, সেখানে আওয়ামী লীগ ক্যাটাগরিক্যালি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলেছে। কিন্তু তারপরে আমরা শুদ্ধি অভিযানও দেখেছি। আপনি যুবলীগ থেকে শুরু করে যুবলীগের সম্মেলন হয়েছে, নতুন কমিটি হয়েছে 1 বছর পরে, যদিও সবগুলো অঙ্গ সহযোগী বন্ধুপ্রতিম সংগঠনে কিন্তু সম্মেলন হয়েছে, নতুন কমিটি হয়েছে। সেখানে একটু শুদ্ধি অভিযানের কথা আমরা দেখেছি এবং কিছুটা কার্যক্রম ছিল। কিন্তু যত বড় অর্থনীতি বাংলাদেশের হয়েছে, যত উন্নয়ন কাজ করছে, আমি মনে করি সেটার একটি নেগেটিভ দিক হলো এই দুর্নীতির একটি ব্যাপার। এত বেশি টাকা খরচ হচ্ছে এবং আমাদের হয়তো সক্ষমতাও বেড়েছে, কিন্তু সেই জন্য দুর্নীতির সক্ষমতা হয়তো আমাদের বেড়ে গেছে। ফলে এই জায়গাটাতে একটি খুব ভারসাম্য আনতে হবে যে উন্নয়ন কাজের যে গতি, উন্নয়ন কাজের যে বরাদ্দ, উন্নয়ন কাজের যে ব্যয়। আপনি কিছুক্ষণ আগে গ্যাসপ্রমের কথা বলছিলেন, যে গ্যাসপ্রমের যে ঠিকাদার, মানে ওরা যাকে দিয়ে কাজ করেছে, সে নিজেই এই কাজটি অনেক কমে করতে চায় এবং বাপেক্স আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, তারা করলে গ্যাস কূপ খননের খরচ আরো কম হতো। আমরা বহুদিন আগে থেকে বলছি যে নিজস্ব প্রতিষ্ঠান এবং বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি করা দরকার, বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তাদেরকে দিয়ে কাজ করা হচ্ছে না।
এই একটি মানে বিধিবদ্ধ অবস্থার একটা পরিবর্তন করতে হবে বলে আমাদের মনে হয়। আপনি রাজুকের কথা আমরা বারবার বলছি, 200 প্লট, দেখেন রাজুক নিয়ে কত অনিয়ম দুর্নীতির কথা বলা হয়। আপনি যদি একটি প্লটের আবেদন করেন, আপনি যদি একটি প্লটের নকশা অনুমোদন করতে যান, আপনি যদি একটি বিক্রয় আদেশ ক্লিয়ার দিতে যান, কত যে হয়রানি হয় মানুষকে মানে রাজুকে গেলে। কিন্তু সেখানে এরকমই অনিয়ম চক্র গড়ে উঠছে বড় বড় জায়গাগুলোতে। আপনি জি.কে. শামীমের কথা জানেন যে অনেক বড় প্রকল্প, সরকারি প্রকল্প, সরকারি নির্মাণ কাজের ঠিকাদারি তিনি পেয়েছেন, কিন্তু আমরা এখন দেখছি যে তার বিরুদ্ধে মামলা, উনি জেলখানায়। এমনকি উনি জেলখানা থেকে হাসপাতালে আসেন, জেলখানা উনি যায় না, উনি হাসপাতালের দিনের পর দিন থেকে যান। কতটা অসুস্থ সেটা নিয়েও সন্দেহ থাকা সত্ত্বেও এই জায়গাটিতে হয়তো একটি কাজ করতে হবে। আপনি জানেন যে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী যিনি মাছ ধরার ছবি আপনি বললেন, সেলাই করার ছবি, এর আগে আমরা দেখেছি যে উনি ছেলের জন্মদিনে মোরগ পোলাও রান্না করার ছবি ভাইরাল হয়েছিল। ওনার নাতি নাতনিদের সাথে উনি মানে ব্যাডমিন্টন খেলা বা দোলনায় দোল খাওয়া, এগুলো কিন্তু উনি খুবই সাধারণ মানুষ। এবং আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে, আমরা যখন বিরোধী দলের নেতা থাকা সময় বা 1996 থেকে 2001 সময়ে যখন উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন আমরা খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এরকম সাধারণ জীবনযাপনই উনি করেন বরাবরই। এবং এই যে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, সেই জন্য কিন্তু উনি ওখান থেকে সরে আসেননি। যতটুকু পারেন, আপনি জানেন যে উনি অনেক ঝুঁকি নিয়ে সংসদ ভবনে গিয়েছেন, সংসদে বক্তৃতা দিয়েছেন, 3 বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তার সঙ্গে দেখা করেছেন, এবং উনি কালকেও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এবং গত 3 দিন যাবত যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি একটু পর্যবেক্ষণ করেন, সব জায়গায় কিন্তু উনি দুর্নীতির কথাটি বারবার আবার বলছেন, সামনে আনছেন যে দুর্নীতি হচ্ছে বা অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ছে। উনি তো একা চেষ্টা করছেন। আমি মনে করি যে ওনার সঙ্গে যে মন্ত্রিসভা আছেন, একই সঙ্গে রাষ্ট্র সরকার প্রশাসন যন্ত্রে যারা যুক্ত আছেন, তাদের উচিত হবে প্রধানমন্ত্রীর এই যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু নজর দেওয়া যায়। উনি যে বারবার বলছেন এবং চেষ্টা করছেন, আমরা এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কিন্তু তেমন দেখছি না। যদিও 2001-এ সরকার পরিচালনা বদল হওয়ার পরে ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে হয়েছিল, MiG-29 মামলা, ফ্রিগেটের মামলা, সেই সমস্ত থেকে উনি রেহাই পেয়েছেন হাইকোর্টে, এবং 111-এর সময় যে সমস্ত মামলাগুলো দেওয়া হয়েছিল। ফলে উনি একটি স্বচ্ছ জীবনযাপন করতে চান, সাধারণ জীবনযাপন করতে চান, আটপৌর জীবনযাপন করতে চায়। এই ব্যাপারে কিন্তু তার কেউ সমালোচনা করবে আমি এরকম মনে করি না। রাষ্ট্র পরিচালনায় তার সমালোচনা হতে পারে, বা অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে দুর্নীতির বিস্তার ঘটছে কিনা, এই উন্নয়ন বনাম দুর্নীতি, এখানে ওনার অবস্থানটা কি, তা নিয়ে বিচার বিশ্লেষণ হতে পারে। ফলে ব্যক্তিগতভাবে তার যে একটি জায়গা, সম্মানের জায়গা আছে, এবং গণমাধ্যমের সঙ্গে তার যে সুস্পষ্ট ভালো সম্পর্ক, সেটি আমরা বরাবরই দেখে এসেছি এবং চর্চাও করি আমরা। কিন্তু সেই জন্য কিন্তু তার কাছে আমাদের প্রত্যাশা বেশি। গত 5 বছর আগে একটি লিখেছিলাম, একটি শিরোনাম দিয়েছিলাম যে বেশি সময়ের প্রধানমন্ত্রী, দায় আপনারই বেশি। ফলে এই দায় কিন্তু উনি নিচ্ছেন এবং নিতে হবে ওনাকে, কারণ উনি বাংলাদেশে 40,000 কোটি টাকার কিন্তু সেতু বানাচ্ছেন, যেটি অলমোস্ট শেষের দিকে। গত বছর হয়তো আমরা, আগামী বছর হয়তো আমরা পদ্মা সেতুর সেই জায়গাটা দেখতে পারবো। ঢাকা শহরে মেট্রো রেল হচ্ছে, যদিও আপনি একটু আগে শিরোনাম করলেন যে আমাদের 20,000 মেগাওয়াটের বিদ্যুতের বেশি আমরা করতে সক্ষম হয়েছি, কিন্তু সেখানেও বিদ্যুৎ খাতে খরচ, বিদ্যুৎ খাতের ভর্তুকি, তা নিয়ে কিন্তু সমালোচনা কিন্তু আছেই। এগুলো কিন্তু সহ্য করে উনি কিন্তু এই উন্নয়ন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি যদি একনেক মিটিং এর পর্যবেক্ষণ করেন, প্রতিটা একনেক মিটিং এ 5,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প কিন্তু অনুমোদন হচ্ছে। এত কোটি টাকা যদি বাংলাদেশে সার্কুলেশন হয়, দুর্নীতিবাজরা বা যারা এই অপকর্ম করে আর্থিকভাবে লাভবান হতে চায়, তারা কিন্তু এই সুযোগ নেওয়ার চেষ্টাই করবেন। তবে একজন প্রধানমন্ত্রী কিন্তু, সরকার প্রধান কিন্তু বা দলীয় প্রধান কিন্তু এটা একা পারবে না। আমরা মনে করি তার সঙ্গে মন্ত্রিসভার যে সদস্যরা আছেন, যাদেরকে আমরা সবাই মিলে এই চেষ্টাটা আসলে নিতে হবে, এবং শুধু গণতন্ত্রের সম্মিলিত জবাবদিহিতার কথা বলি, এবং তার দলের নেতারা যারা আছেন এবং অঙ্গ সহযোগী এবং বন্ধুপ্রতিম সংগঠন যে আওয়ামী লীগের আছে, তাদের সবার হবে শেখ হাসিনার যে জীবন আচরণ সেটি অনুসরণ করা। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগের যে আদর্শ, বঙ্গবন্ধুর দুর্নীতির বিরুদ্ধে যে কথাবার্তাগুলো এখনো যদি আপনি সেই মানে 1974, 73, 74, 75-এর বক্তব্য দেখেন, সেই বক্তব্য কিন্তু এখনো প্রযোজ্য মনে হয়। যখন আমরা এই দুর্নীতির কথা দেখি, যখন আমরা গোল্ডেন মনিকে দেখি, যখন আমরা জি.কে. শামীমের কথা দেখি, তখন কিন্তু প্রশাসনের যারা বঙ্গবন্ধুর কথাগুলো এখনো করছে। জি, আমরা একেবারেই শেষের দিকে কিন্তু অনেক সতর্ক হতে হবে, এবং একই সঙ্গে তাকে সাহায্য করতে হবে, তার দলকে, তার মন্ত্রিসভার সদস্যদেরকে, রাষ্ট্র প্রশাসন। আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে সুবিধা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং অন্যান্য বিভিন্ন সংস্থাকে যে সমস্ত আর্থিক সুবিধা দিয়েছেন উনি, বেতন বাড়ানো থেকে শুরু করে নানা রকম সুযোগ সুবিধা, আমি মনে করি সেটিও তাদেরকেও সতর্ক থাকা উচিত, যাতে দুর্নীতির সঙ্গে তারা যুক্ত না হন। এমনকি আমরা যারা গণমাধ্যম একটি যে ওয়াচডগ বা সংসদীয় কমিটি যে ওয়াচডগ বা দুর্নীতি দমন কমিশন বা আয়কর বিভাগ বা আমাদের আইএমএডি,
এই সমস্ত যে বিভাগগুলো আছে যাদের দেখা সমাজে এই সমস্ত দুর্নীতি অনিয়ম, তাদেরকে কিন্তু আরো আন্তরিকতার সাথে সক্রিয়তার সাথে কিন্তু প্রধানমন্ত্রীকে সহায়তা করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষে, আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। নিরলটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। জানিয়ে রাখি, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 এবং শুক্রবার 10টা 10 প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আপনাদের কাছে আবারও অনুরোধ, শারীরিক দূরত্ব বজিয়ে রেখে মাস্ক পরে নিরাপদে থাকবেন এবং RTV সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।